হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। এটি জিকে রিভিশন ক্লাস, যেটা আপকামিং ডাব্লিউপিএসআই কনস্টেবল, কেপি কনস্টেবল সকল পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমরা ক্লাসটি দেখলে অনেক উপকৃত হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? 51তম G7 সম্মেলন কোথায় সংগঠিত হয়? অপশানে কী কী আছে? কানাডা, জার্মানি, জাপান নাকি ফ্রান্স? ঠিক আছে, তাহলে এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে কানাডা। ঠিক আছে, কানাডার কোথায় সংগঠিত হয়? কানানাস্কিস বলে একটা জায়গা আছে, কানানাস্কিস। ঠিক আছে, কোন শহরে এটা? অ্যালবার্টা শহরে। ঠিক আছে, এখানে 51তম G7 সম্মেলন সংগঠিত হয়। ঠিক আছে, আচ্ছা G7 কি? G7 হলো বিশ্বের 7টি উন্নত অর্থনৈতিক দেশ। ঠিক আছে, যাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্যটা কি? তারা যদি এই যে সম্মেলন হয়, সম্মেলনে তাদের মূল উদ্দেশ্য যেটা থাকে সেটা হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। ঠিক আছে, এবং অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করা। ঠিক আছে, G7-এর যদি হিস্ট্রি বলি, কবে ফরমেশন হয়? 1973-এর অয়েল ক্রাইসিসের পর, বিশ্বব্যাপী অয়েল ক্রাইসিসের পর 1975-এ ফার্স্ট এটা তৈরি হয়। তখন এর নাম ছিল G6। ঠিক আছে, তারপর 1976-এ কানাডা এর সাথে যুক্ত হলে এর নাম হয় G7। ঠিক আছে, G7 কান্ট্রিজ। বোঝা গেল? পরবর্তীতে 1998-তে রাশিয়ার সাথে যুক্ত হয়। রাশিয়া 2014 পর্যন্ত এর মেম্বার ছিল, তখন এটা ছিল G8। পরবর্তীকালে 2014-তে রাশিয়া আউট হয়ে গেলে বা বার হয়ে গেলে এটা আবার পুনরায় G7 তৈরি হয়ে যায়। ঠিক আছে, G7 কান্ট্রিগুলি কী কী আছে? কানাডা, ফ্রান্স, জার্মান, ইটালি, জাপান, ইউকে অ্যান্ড ইউএসএ। ঠিক আছে, এই 7টি দেশ। মনে রাখবে G7-এর কোনো হেডকোয়ার্টার হয় না। ঠিক আছে, প্রতি বছর এদের প্রেসিডেন্সি রোটেশন হয় বিভিন্ন দেশের কাছে, সেই সমস্ত দেশ এটা সম্মেলনটা আয়োজন করে। ঠিক আছে, আচ্ছা আর কি জানানোর মতো আছে এখানে? 2025-এর যে কানাডাতে মিটিং হয় সেখানে আমাদের PM নরেন্দ্র মোদী পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, আচ্ছা 50তম মিটিং কোথায় হয়? এটা হলো 51তম। 50তম মিটিং কোথায় হয়েছিল? ইটলি। ঠিক আছে, ইটলি। বোঝা গেল? এই মোটামুটি এগুলো জানলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক যোগা দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 14ই জুন, 22শে এপ্রিল, 1 জুলাই নাকি 21শে জুন? তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে 21শে জুন। ঠিক আছে, এবছর এটা 11তম যোগা দিবস ছিল, 11তম যোগা ডে ছিল। ঠিক আছে, ইন্টারন্যাশনাল যোগা ডে। আচ্ছা, এবছরের থিম কী ছিল? থিম 2025-এর থিম কী ছিল? থিম ছিল যোগা ফর ওয়ান আর্থ, ওয়ান হেলথ। ঠিক আছে, যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ, এটা ছিল এবছরে যোগা দিবসের থিম। অপশানে অন্যান্য দিনগুলো দিকে নিই। 14ই জুন কী দিবস? 14ই জুন হলো ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। 22শে এপ্রিল কী ডে আছে? 22শে এপ্রিল আর্থ ডে। ঠিক আছে, আর্থ ডে মনে থাকবে। আচ্ছা 1 জুলাই কী আছে? ন্যাশনাল ডক্টর ডে। ঠিক আছে, মনে থাকবে, ন্যাশনাল ডক্টর ডে। এটা কেন পালন করা হয়? না, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করার জন্য এটা পালন করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের পশ্চিমবঙ্গের ফরমার চিফ মিনিস্টারও ছিলেন। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, পরেটা কী আছে? নিচের কোনটি অ্যালকেনের উদাহরণ? ঠিক আছে, অপশান কী কী আছে দেখো। আচ্ছা ফার্স্টে বলো, অ্যালকেনটা কী জিনিস? অ্যালকেন হলো এক প্রকারের হাইড্রোকার্বন। ঠিক আছে, তাহলে এই হাইড্রোকার্বনের সাধারণ সংকেতটা তোমাদের জানতে হবে। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2, এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। ঠিক আছে, আচ্ছা আর যে বেসিক এই হাইড্রোকার্বনগুলো আছে তার মধ্যে ধরো অ্যালকিন আছে, অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। ঠিক আছে, আর কি আছে? অ্যালকাইন আছে, অ্যালকাইন। ঠিক আছে, অ্যালকাইনের সাধারণ সংকেত কি? CnH2n-2। ঠিক আছে, অ্যালকেনের উদাহরণ কি কি আছে? মিথেন CH4। ঠিক আছে, তারপরে ইথেন C2H6। ঠিক আছে, তারপর প্রোপেন C3H8। ঠিক আছে, বিউটেন C4H10। ঠিক আছে, অ্যালকিনের সাধারণ সংকেত কী আছে? ফার্স্ট অ্যালকিন আছে হলো ইথিন। ঠিক আছে,
C2H4, তারপর আছে প্রোপিন C3H6 ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। অ্যালকাইনের কী সংকেত আছে? ইথাইন C2H2, ঠিক আছে। প্রোপাইন C3H4, ঠিক আছে। এরকম আছে, চলতে থাকবে। তাহলে এখানে আমাদের কোনটা হবে দেখো, এন এর মান অ্যালকেন বলেছে, মানে CnH2n+2, তাহলে এন যদি 5 হয়, এইচের এখানে কত হবে? 5 × 10 = 12, তার মানে অপশান এ হবে না। আচ্ছা, এন যদি 7 হয়, এইচের এখানে কত হবে? 7 × 2 = 14 আর 2 = 16, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে সি আর ডি চেক করে দেখো, অবভিয়াসলি হবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বি। বোঝা গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ঠিক আছে, অপশান কি কি আছে? পোমোলজি, মাইকোলজি, ভাইরোলজি নাকি এন্টোমোলজি, ঠিক আছে। তাহলে এর কারেক্ট অ্যান্সার কী হবে? এর কারেক্ট অ্যান্সার হবে হলো পোমোলজি, ঠিক আছে। বাকিগুলো দেখে নাও। মাইকোলজি কি রিলেটেড অধ্যয়ন? এটা হলো ছত্রাক, মনে থাকবে, ছত্রাক রিলেটেড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভাইরোলজি ভাইরাস রিলেটেড যে অধ্যয়ন বা বিদ্যা থাকে বলে ভাইরোলজি। আচ্ছা, এন্টোমোলজি কি রিলেটেড? এন্টোমোলজি হলে পতঙ্গ রিলেটেড যে বিদ্যা বা স্টাডি, ঠিক আছে, পতঙ্গ রিলেটেড। আচ্ছা, আরও কিছু কিছু ইম্পর্টেন্ট মনে রাখতে পারো, যেমন প্যালিওন্টোলজি, এটা খুব ইম্পর্টেন্ট, প্যালিওন্টোলজি, ঠিক আছে। এটা কি রিলেটেড? এটা হলো জীবাশ্ম রিলেটেড যে অধ্যয়ন, ঠিক আছে, জীবাশ্ম, মনে থাকবে, ইম্পর্টেন্ট, এটা মনে থাকার জন্য। আর কি মনে রাখতে পারো? হেমাটোলজি, এটা কি রিলেটেড? এটা হলো রক্ত রিলেটেড, ঠিক আছে, ব্লাড। আচ্ছা, দাঁত রিলেটেড যেটা, সেটার নাম কি? ওডোন্টোলজি, এটা হলো কি? দন্ত রিলেটেড, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখতে পারো, অর্নিথোলজি, এটা কি রিলেটেড? এটা হলো পক্ষী রিলেটেড যে অধ্যয়ন, পক্ষী বা পাখি রিলেটেড, ঠিক আছে, পক্ষী বা পাখি রিলেটেড। আচ্ছা, আর কি মনে রাখতে পারো? অঙ্কোলজি, ক্যান্সার, ক্যান্সার রিলেটেড যে অধ্যয়ন, সেটা হলো অঙ্কোলজি, ঠিক আছে। এগুলো মনে রাখতে পারো। আর কি মনে রাখতে পারো? পিসিকালচার মানে কি? মৎস্য চাষ রিলেটেড যেটা, সেটা হলো পিসিকালচার, মৎস্য, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের আর কি মনে রাখতে পারো? সেরিকালচার কি রিলেটেড? সেরিকালচার হলো রেশম চাষ, ঠিক আছে। এভিকালচার বা এভিয়ারি বলে অনেক সময়, এটা কি রিলেটেড? এটা হলো পক্ষী চাষ বা পাখিদের যে নিয়ে যে এটা, পাখিদের যে প্রতিপালন, ঠিক আছে, এভিকালচার, এটা হলো পাখিদের যে প্রতিপালন, ঠিক আছে। তাহলে যেগুলো কোন সংক্রান্ত বিদ্যাকে কি বলে, এগুলো কিন্তু রেডি করে নেবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে? মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? ঠিক আছে, অপশান কি কি আছে? যকৃৎ, প্লিহা, টনসিল নাকি থাইমাস? তাহলে এর কারেক্ট আনসার কী হবে? যকৃৎ বা লিভার, ঠিক আছে। এই যে লিভারের ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, যকৃতের কাজ কি? এখান থেকে পিত্তরস নিঃসরণ হয়, ঠিক আছে, পিত্তরস নিঃসরণ হয়, যেটা পিত্তথলিতে পরে জমা হয়, ঠিক আছে, পিত্তথলিতে। এই পিত্তরসের কাজ কি? খাদ্য পরিপাকে সাহায্য করে, ঠিক আছে, খাদ্য পরিপাকে সাহায্য করে। আর কি হয় যকৃতে? ইউরিয়া সংশ্লেষিত হয়, ঠিক আছে, ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃতে, ঠিক আছে, মনে থাকবে। যকৃতে আর কি কাজ আছে? রক্তের যে গ্লুকোজ, এখানে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, প্লিহাকে কি বলতে পারবে? প্লিহা হলো সর্ববৃহৎ লসিকা গ্রন্থি। এটা কি? লসিকা গ্রন্থি সর্ববৃহৎ, ঠিক আছে। এর কাজ কি? এর কাজ হলো রক্ত ফিল্টার করে এবং সঞ্চয় করে, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে? পিতল কোন কোন ধাতু সংকর ধাতু, ঠিক আছে। অপশান কি কি আছে? তামা ও দস্তা, তামা ও নিকেল নাকি তামা ও টিন? সংকর ধাতুটা কি জিনিস না? অনেক সময় ধাতুর দৃঢ়তা বাড়ানোর জন্য বা কার্যকাল বাড়ানোর জন্য দুই বা ততোধিক ধাতু একসাথে মিশে একটি ধাতু তৈরি করা হয়, সেটা হলো সংকর ধাতু, ঠিক আছে। তাহলে পিতল কোন কোন ধাতু সংকর ধাতু? এটা হবে তামা ও দস্তা, ঠিক আছে। এখানে 80% তামা থাকে ও 20% দস্তা থাকে। এই পার্সেন্টেজটা কিন্তু সংকর ধাতুর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই পার্সেন্টেজ যদি উল্টোপাল্টা হয়ে যায়, তাহলে যে সংকর ধাতু আমি বানাতে চাচ্ছি সেটা না তৈরি হয়, হয়তো অন্য কিছু তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তামা ও নিকেল এটা দ্বারা কি তৈরি হয়? মুদ্রা ধাতু, ঠিক আছে।
আচ্ছা, তামা, দস্তা ও নিকেল এটা জার্মান সিলভার। একটা নির্দিষ্ট অনুপাত আছে, সেই অনুপাতে মেশালে এটা হবে জার্মান সিলভার। ঠিক আছে, তামা ও টিন মেশালে কি তৈরি হবে? ব্রোঞ্জ। ঠিক আছে, আর কি মনে রাখতে পারো? গান মেটালটা মনে রাখতে পারো। গান মেটাল কী দিয়ে তৈরি হয়? টিন, জিঙ্ক আর কপার। ঠিক আছে, আচ্ছা নাইক্রোমটা মনে রাখতে পারো। নাইক্রোম কী দিয়ে তৈরি হয়? নিকেল, ক্রোমিয়াম এবং লোহা। ঠিক আছে, এগুলো মোটামুটি মনে রাখতে পারো। আর যেগুলো ইম্পর্টেন্ট আছে একটু দেখে নিও, তো সংখ্যার ধাতু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, উইলিয়াম বেন্টিং নাকি লর্ড ক্যানিং? ঠিক আছে, তাহলে এর কারেক্ট আনসার কী হবে? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, যদি বলে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? বাংলার প্রথম ফার্স্ট গভর্নর যদি বলেন তখন হবে রবার্ট ক্লাইভ। আর যদি বলে গভর্নর জেনারেল তখন হবে ওয়ারেন হেস্টিংস। কত সালে এটা? 1774 সালে। ঠিক আছে, আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন বাংলার না, ইনি হয়ে যাবে ভারতের ফার্স্ট গভর্নর জেনারেল। কত সালে? 1833 সালে। আর লর্ড ক্যানিং কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয়। ঠিক আছে, ভারতের ফার্স্ট ভাইসরয়। কত সালে এটা? 1858। ঠিক আছে, তাহলে যদি বলে বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, গভর্নর জেনারেল 1774 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, ভারতের প্রথম গভর্নর জেনারেল 1833 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এবং লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। মনে থাকবে। এবার ওয়ারেন হেস্টিংস সম্পর্কে একটু বলে দিই। ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1725 সাল পর্যন্ত ভারতবর্ষে ছিল। ঠিক আছে, 1772 প্রথমে গভর্নর হিসেবে নিযুক্ত হয়, তারপর গভর্নর জেনারেল হয়ে যায় 1774 সালে। ঠিক আছে, ইনি 1772 খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্ত প্রচলন করে। পাঁচশালা বন্দোবস্তটা কি? পাঁচশালা ব্যবস্থা। ঠিক আছে, পাঁচশালা ব্যবস্থাটা কি না, এটা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। ঠিক আছে, 5 বছরের জন্য কিছু সর্বোচ্চ দরদাতা বা যাকে ইজারাদার বলা হতো তাদের কাছে ভূমির রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হতো। ইংরেজরা চাষিদের কাছ থেকে ডাইরেক্ট রাজস্ব আদায় না করে মিডিলে কোনো লোক রাখতো, তারা চাষিদের কাছ থেকে তুলে ইংরেজদের কাছে দিত। ঠিক আছে, এরকম 5 বছরের জন্য দায়িত্ব দেওয়া হতো। ঠিক আছে, এর ফলে কী হতো? যারা এই মিডিলম্যান ছিল, ইজারাদার, তারা কৃষকদের কাছ থেকে জোর জুলুম করে কর আদায় করতো, যেহেতু তাদের ইংরেজদেরকে দিতে হবে। আবার অনেক সময় বেশি কর আদায় করে ফেলতো, যা দরকার তার থেকে বেশি আদায় করতো নিজেদের লাভের জন্য। ঠিক আছে, সুতরাং চাষিদের উপরে অত্যাচার করা হতো। ঠিক আছে, এটা 1772 খ্রিস্টাব্দে। তারপর 1773 কী হয়? রেগুলেটিং অ্যাক্ট পাস হয়। ঠিক আছে, তারপর 1774-এ ওয়ারেন হেস্টিংস প্রথম ডাকঘর প্রতিষ্ঠা করে। ঠিক আছে, প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তারপর কি মনে রাখবে? 1782 খ্রিস্টাব্দে সলবাই সন্ধি হয়। ঠিক আছে, সলবাই সন্ধি হয়েছিল 1775 থেকে 1782 পর্যন্ত। কী হয়েছিল? ইন্দো মারাঠা যুদ্ধ হয়। ঠিক আছে, প্রথম ইন্দো মারাঠা যুদ্ধ হয়, আর 1782 খ্রিস্টাব্দে সলবাই সন্ধি হয়। আর একটা মনে রাখতে পারো, 1784 খ্রিস্টাব্দে পিটসের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট বা পিটসের ভারত শাসন আইন পাস হয়েছিল। ঠিক আছে, 1784 এটা। ঠিক আছে, এগুলো মোটামুটি মনে রাখলে হয়ে যাবে। নেক্সট পরের কোশ্চেন আসা যাক। পরের কোশ্চেন কী আছে? কেচোর রেচনাঙ্গের নাম কি? অপশান কী কী আছে? ফ্লেম কোষ, ম্যালপিজিয়ান নালিকা, নেফ্রিডিয়া নাকি সবুজ গ্রন্থি? তাহলে কেচোর রেচনাঙ্গের নাম হবে নেফ্রিডিয়া, অপশান নম্বর সি। ফ্লেম কোষ কার রেচনাঙ্গ? ফ্লেম কোষ হলো চ্যাপ্টা ক্রিমি। ঠিক আছে, আচ্ছা, ম্যালপিজিয়ান নালিকা কার রেচনাঙ্গ? এটা হলো আরশোলা। ঠিক আছে, আর সবুজ গ্রন্থি কার রেচনাঙ্গ? চিংড়ি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসতেই পারে। রেচনাঙ্গ আর গমনাঙ্গ। ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নেবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ক্রিস ফিশন কবে ভারতে আসে? 1941, 1942, 1944 নাকি 1946? তাহলে এর কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে
42, ঠিক আছে। আর একটা কোশ্চেন আসে যে এই সময় ব্রিটিশ পিএম কে ছিলেন, কে হবে? উইনস্টন চার্চিল, ঠিক আছে, উইনস্টন চার্চিল ছিলেন এই সময় ব্রিটিশ পিএম, ঠিক আছে, মনে থাকবে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে, আইএনসির পক্ষ থেকে আবুল কালাম আজাদ ক্রিস মিশনের সঙ্গে কথাবার্তা চালায়। কোথায় হয়েছিল এটা? সিমলাতে, ঠিক আছে, সিমলাতে। ক্রিস মিশন কেন ভারতে আসে, এর উদ্দেশ্য কী ছিল? ক্রিস মিশন চেয়েছিল ভারত যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে সাপোর্ট করে, তাহলে বিশ্বযুদ্ধের পরে ভারতের হাতে হয়তো স্বাধীনতা দেওয়া যেতে পারে, বা এই রিলেটেড আলোচনার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর ইম্পর্টেন্ট কী আছে? 1946 খ্রিস্টাব্দে কী আসে, কোন মিশন ভারতে আসে? খুব ইম্পর্টেন্ট, ক্যাবিনেট মিশন, ঠিক আছে, ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 খ্রিস্টাব্দে। ক্যাবিনেট মিশনের সদস্য কারা কারা ছিল? পেথিক লরেন্স, ঠিক আছে, তারপর স্যার স্টাফোর্ড ক্রিপস, আর কে ছিল? এভি আলেকজান্ডার, ঠিক আছে, এরা ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য। এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে পরের কোশ্চেন কী আছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে আছে? অপশন কী কী আছে? আর্টিকেল 19, 20, 21 নাকি 22, ঠিক আছে। তাহলে কোনটা সঠিক হবে? চারটে আর্টিকেলে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাহলে এখানে সঠিক হবে আর্টিকেল হলো 21, ঠিক আছে, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, পার্সোনাল লিবার্টি, ঠিক আছে, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আচ্ছা, আর্টিকেল 19-এ কী কী আছে? আর্টিকেল 19-এ 6টি স্বাধীনতার কথা বলা আছে। কী কী আছে? 1 নম্বরে বাক স্বাধীনতা বা ফ্রিডম অফ স্পিচ। 2 নম্বরে কী আছে? একত্রিত হওয়ার যে স্বাধীনতা, অ্যাসেম্বল হওয়ার, ঠিক আছে। 3 নম্বরে কী আছে? ফরমেশন অফ ইউনিয়ন বা কোনো সংঘ গঠন করার, সভা সমিতি গঠন করার যে স্বাধীনতা। 4 নম্বরে কী আছে? ভারতের বিভিন্ন প্রান্তে যাওয়ার স্বাধীনতা, ঠিক আছে। 5 নম্বর কী আছে? ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসের স্বাধীনতা। আচ্ছা, এফটা এখন বাদ গেছে, ঠিক আছে। এফে কী ছিল? ওই যে সম্পত্তির ওপরে যে অধিকার, সেটা ছিল, ঠিক আছে, এটা এখন বাদ গিয়ে এটা কী হয়ে গেছে? এটা ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ দিয়ে এটা একটা আইনি অধিকার হয়ে গেছে, ঠিক আছে। এটা এখন আর্টিকেল 300 তে চলে গেছে, আইনি অধিকার, ঠিক আছে। আর 6 নম্বরে আলটিমেটলি কী আছে? জিতে আছে হলো যে কোনো অকুপেশন বা যে কোনো পেশা করার যে অধিকার, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেল 20-তে কী আছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়া আছে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। 20, 22 দুটোই খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 20-তে কী আছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কিছু সুবিধা বলা আছে। কী কী সুবিধা পাওয়া যাবে? না, যে সময় অপরাধ করবে, ঠিক আছে, কোনো অপরাধী, সেই সময়ের আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে, ঠিক আছে। 2 নম্বরে কী বলা যায়? একই অপরাধের জন্য একাধিকবার দণ্ড দেওয়া যাবে না, ঠিক আছে। 3 নম্বরে কী বলা যাবে? যে অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, ঠিক আছে। এগুলো আছে আর্টিকেল 20-তে। আর্টিকেল 22-এ কী আছে? আর্টিকেল 20-তে আছে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে কী কী সুবিধা পাওয়া যাবে। আর আর্টিকেল 22 কী বলা আছে? গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে কী কী অধিকার প্রয়োগ করা যায়। ধরো পুলিশ এসে একজনকে হুট করে গ্রেপ্তার করতে চলে গেল, ঠিক আছে, তখন আমি কী কী অধিকার ফলাতে পারবো, ঠিক আছে। 1 নম্বর যেটা বলা যাবে সেটা হলো গ্রেপ্তারের কারণ জানাতে হবে, ঠিক আছে। 2 নম্বর সরকারি উকিল পাওয়ার একটা সহযোগিতা থাকবে, ঠিক আছে। 3 নম্বরে বলতে হবে ম্যাজিস্ট্রেটের সামনে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে। এছাড়া আরও অনেক অন্যান্য আছে, সেগুলো দেখে নিতে পারো। যাই হোক, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 4টে আর্টিকেল দেখে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে যে আর্টিকেল 20 আর 21, ঠিক আছে, যখন এমার্জেন্সি হয়, ন্যাশনাল এমার্জেন্সি, তখন কিন্তু আর্টিকেল 20, 21ও মানে ক্যান্সেল হয় না, এটা বজায় থাকে, ঠিক আছে। আর একটা আর্টিকেল আছে 21-এর, ঠিক আছে, আর্টিকেল 21-এর, এটা পরে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এটা 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়। এখানে কী বলা আছে? না, 6 থেকে 14 বছরের বাচ্চাদের বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষার অধিকার, ঠিক আছে, এটা আছে আর্টিকেল 21-এর। বোঝা গেল এই পর্যন্ত? আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আসা যাক। পরের কোশ্চেন কী বলা আছে? প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ছিল? ঠিক আছে, 5 ইয়ার প্ল্যানস, ঠিক আছে। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল 50 থেকে 55, 51 থেকে 56, 56 থেকে 61, নাকি 55 থেকে 60? তাহলে এটা কী হবে? এটা হবে 51 থেকে 56, ঠিক আছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা বা প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? প্ল্যানিং কমিশন গঠিত হয় 1950 মার্চ মাসে, ঠিক আছে। আর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় কবে থেকে? 1 এপ্রিল
1951, ঠিক আছে। আচ্ছা, এর চেয়ারম্যান কে ছিলেন? PM জওহরলাল নেহেরু, ঠিক আছে। এর চেয়ারম্যান হয় PM, ঠিক আছে। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেল বেস ছিল? হ্যারল্ড ডোমার মডেল বেস, ঠিক আছে। হ্যারল্ড ডোমার মডেল বেস, ঠিক আছে। এর মেন উদ্দেশ্য কী ছিল? প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচারকে টার্গেট করা, প্রাইমারি সেক্টর, ঠিক আছে। এগ্রিকালচারকে টার্গেট করা ছিল এর মূল লক্ষ্য। এগ্রিকালচারে অনেক উন্নত করেছিল, ঠিক আছে। বিভিন্ন ড্যাম তৈরি হয়েছিল, ঠিক আছে, প্রথম পরিকল্পনায়। আর 5টি IIT তৈরি হয়, পাঁচটি আইআইটিস কিন্তু তৈরি হয় হলো প্রথম পরিকল্পনায়, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় পরিকল্পনা কবে থেকে কবে ছিল? 1956 থেকে 61 এই সময়কালটা ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা, ঠিক আছে। এটা কি বেস ছিল? এটা হলো PC মহলানবিশ মডেল, ঠিক আছে। মহলানবিশ মডেল ছিল এটা, তারপরে বেস করে এর টার্গেট কি ছিল? এর ছিল পাবলিক সেক্টরকে টার্গেট করেছিল বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটাকে বলে, ঠিক আছে। পাবলিক সেক্টরকে টার্গেট করেছিল, ঠিক আছে। এই সময় যে স্টিল প্ল্যান্টগুলো আছে সেগুলো অনেক তৈরি হয়েছিল, রাউরকেল্লা, দুর্গাপুর, ভিলাইতে যে স্টিল প্ল্যান্টগুলো সেগুলো তৈরি হয়েছিল, স্টিল প্ল্যান্ট, ঠিক আছে। ইকোনমিক্সের মধ্যে কিন্তু এই পঞ্চবার্ষিক পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। কখন কোন 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 পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছিল, তার কোন সময়ে কে প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে। প্রতিটি পঞ্চবার্ষিক পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে। আর মাঝখানে যে কিছু কিছু গ্যাপ ছিল, ওই যে অ্যানুয়াল প্ল্যান ছিল, প্ল্যান হলিডে যেগুলো ছিল, সেগুলো মনে রাখতে হবে। আর কত সালে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা জিনিসটা উঠে নীতি আয়োগ তৈরি হয়, ঠিক আছে। 2014 পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল, তারপর 1 জানুয়ারি 2015 থেকে এটাই পরিবর্তন হয়ে কী হয়ে যায়? নীতি আয়োগ হয়ে যায়, ঠিক আছে। এগুলো কিন্তু সব দেখে রাখতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা পারপাস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা যদি আগে বলি, 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, ঠিক আছে। এই ছবিটা দেখলে বুঝতে পারবে। ফার্স্টে কী আছে? গুজরাট, তারপর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড়, তারপর ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম, এই 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। আর যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, তাহলে এটা মনে রাখবে, পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, ঠিক আছে, তারপরে বর্ধমান, আর হলো নদিয়া, ঠিক আছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর নদিয়া। তাহলে এখানে অপশানে কী কী আছে? নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া। তাহলে এইটা হয় প্রথমটা কারেক্ট, ঠিক আছে। মালদার উপর দিয়ে যায়নি, হাওড়ার উপর দিয়ে যায়নি, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে আরেকটা মনে রাখতে পারো, এটি মাহি নদীকে 2বার অতিক্রম করে, ঠিক আছে। মাহি নদীকে 2বার অতিক্রম করে কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় সংগঠিত হয়? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশান কী কী আছে? হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড নাকি বিহার, ঠিক আছে। তাহলে এর কারেক্ট আনসার কী হবে? বিহার, ঠিক আছে। এটা ছিল 7th এডিশন, ঠিক আছে, বিহারে 4 থেকে 15 মে খেলাটা আয়োজন হয়। মোট টোটাল কতগুলো খেলা ছিল? টোটাল ছিল 27 + 1, একটা ছিল স্পোর্টস, ঠিক আছে। আচ্ছা, এবছরের থিম কী ছিল? 2025-এর থিম কী ছিল? খুব ইন্টারেস্টিং নাম, খেল কে রং বিহার কে সঙ্গ, ঠিক আছে। খেল কে রং বিহার কে সঙ্গ, এটা ছিল 2025 খেলো ইন্ডিয়ার থিম, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, এটা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা কি? এটা ছিল ম্যাসকট, 2025 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের ম্যাসকট, ঠিক আছে। তাহলে ম্যাসকট এর নাম কি দেখে বুঝতে পারবে। হাতির এখানে সুর আছে আর সিংহের মতো কেশর আছে, তাহলে হাতি আর সিংহ একসাথে মিশিয়ে দিলে হয়ে যাবে গাজা সিমহা, ঠিক আছে। গাজা সিমহা, এটা ছিল ম্যাসকট, বোঝা গেল। আচ্ছা, আর কি মনে রাখতে হবে? টপ 3 যে স্টেট, সেই 3টের নাম মনে রাখতে হবে। ফার্স্ট হয়েছে কি? মহারাষ্ট্র, কতগুলি মেডেল পেয়েছে? 158টি। সেকেন্ড হয়েছে কে? হরিয়ানা, কতগুলি মেডেল পেয়েছে? 117টি। আর থার্ড স্টেট কে আছে? রাজস্থান, ঠিক আছে, কতগুলি মেডেল পেয়েছে? 60টি, ঠিক আছে। এইগুলো মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখতে পারো,
ফার্স্ট টাইমস খেলো ইন্ডিয়া ইউথ গেমস কত সালে চালু হয়? 2018 সালে, ঠিক আছে, 2018 সালে। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল দিল্লিতে, দিল্লি, ঠিক আছে। তাহলে বোঝা গেল, মনে থাকবে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কোনটি বা কোনগুলি সঠিক? ঠিক আছে, কী কী কোশ্চেন আছে? ইউপিএসসির সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর বা 62 বছর, ঠিক আছে, যেটি আগে হবে। আর কি আছে? 2 নম্বরে আছে রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 65 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে। তাহলে এবার কোনটা সঠিক সেটা আমাকে বিচার করতে হবে। এরকম কোশ্চেন ইন জেনারেল আসে না, তবে আমি একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন বানিয়েছি, চাইলে আসতেও পারে, ঠিক আছে। সমস্যা তো কিছু নেই, আমাদের সবই রেডি করে রাখতে হবে। তাহলে এটা কি হবে? সঠিক হবে না ভুল হবে? এটা ভুল হবে, ঠিক আছে। এটা হবে কি? 65 বছর। ইউপিএসসি সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর বা 65 বছর, যেটি আগে হবে। আর রাজ্যের হাইকোর্টে বিচারপতিদের কার্যকালের মেয়াদ 62 বছর বয়স পর্যন্ত না, এটা 65 না, এটা হবে 62 বছর, ঠিক আছে। যদি বলতো সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত, তখন হতো 65 বছর। তাহলে সঠিক হবে কোনটা? অপশান এ বি সি ডির মধ্যে ডি সঠিক হবে, যে কোনোটি সঠিক নয়, ঠিক আছে। আচ্ছা, ইউপিএসসি সম্পর্কে একটু জেনে নিই। ইউপিএসসি একটা কনস্টিটিউশনাল বডি, ঠিক আছে। ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? 315 থেকে 323 পর্যন্ত। পার্ট নম্বর কত? পার্ট নম্বর হলো 14, ঠিক আছে। আর কি মনে রাখবে? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান কে আছে? অজয় কুমার, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, হাইকোর্ট সম্পর্কে কী মনে রাখবে? আমাদের রাজ্যে এখন বর্তমানে হাইকোর্ট সংখ্যা কটি? আমাদের দেশে 25টি হাইকোর্ট আছে, 25টি হাইকোর্ট আছে, ঠিক আছে। আমাদের দেশে হাইকোর্ট সংখ্যা বর্তমানে 25টি। প্রথম হাইকোর্ট কবে এস্টাবলিশ হয়েছিল? 1862 খ্রিস্টাব্দে। কোথায় কোথায়? কলকাতা, মাদ্রাস অ্যান্ড বোম্বে। তার মধ্যে সবথেকে পুরনো হলো ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে। আচ্ছা, আর কি মনে রাখবে? ক্যালকাটা হাইকোর্টের এখন চিফ জাস্টিস কে আছেন? টি.এস. শিবজ্ঞানম, ঠিক আছে, শিবজ্ঞানম। হয়ে গেল? আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে পারো, হাইকোর্ট সংবিধানের কত নম্বর আর্টিকেলে আছে? হাইকোর্ট আছে 214 নম্বর আর্টিকেল। 214 থেকে কত? 231, ঠিক আছে। এটা কত নম্বর পার্টে আছে? পার্ট 6, হাইকোর্ট পার্ট 6। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন। বোকারো স্টিল প্ল্যান্টস ড্যাশ দেশের সহযোগিতায় গঠিত হয়? কোন দেশের সহযোগিতায় বোকারো স্টিল প্ল্যান্ট গঠিত হয়? ঠিক আছে, কী কী আছে অপশান? রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য না আমেরিকা? তাহলে বোকারো স্টিল প্ল্যান্ট রাশিয়ার সহযোগিতায় গঠিত হয়। এটা কোথায় অবস্থিত? এটা হলো ঝাড়খণ্ড, ঠিক আছে। আচ্ছা, আর অন্যান্য স্টিল প্ল্যান্টগুলো দেখে নিই, ইম্পর্টেন্ট যেগুলো। রাউরকেলা স্টিল প্ল্যান্ট উড়িষ্যায় অবস্থিত, কার সহযোগিতায় তৈরি হয়েছে? জার্মানি, ঠিক আছে। ভিলাই ছত্তিশগড়, কার সহযোগিতায় হয়েছে? রাশিয়া, ঠিক আছে। আর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, এটা যুক্তরাজ্য বা ইউকে, ইউনাইটেড কিংডম, এর সাহায্যে তৈরি হয়েছে। বোঝা গেল? এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট। আর নেই, এ পর্যন্ত ক্লাস শেষ। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমরা এর থেকে উপকৃত হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আচ্ছা, আর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা ওখানে যুক্ত হয়ে যেতে পারো। ওখানে WBPSI এর জন্য একটা ডিসকাশন গ্রুপ আছে, ওখানেও তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো, যাদের WBPSI এক্সাম আছে, ঠিক আছে। সকলকে গুড লাক, থ্যাংক ইউ।